পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় আসামি রবিনের স্বীকারোক্তি, কারণ নিয়ে র্যাব পুলিশের ভিন্ন তথ্য। মিটফোর্ডে নৃশংস খুনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। চাঁদাবাজি রুখতে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু। সোহাগের প্রকৃত খুনিরা কেন গ্রেপ্তার হয়নি, প্রশ্ন তারেক রহমানের। ফেনীতে পানি নামায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ফুলগাজী পরশুরামে স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। দ্বিতীয় টি-20তে একাদশে আসতে পারে পরিবর্তন। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি রবিন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে স্বেচ্ছায় জবানবন্দি দেন তিনি। খুনের কারণ নিয়ে প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির কথা জানিয়েছে র্যাব। তবে পুলিশের দাবি চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই খুন হয়েছেন সোহাগ। গেল বুধবার রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যার নৃশংসতায় কেঁপে উঠেছে প্রতিটি বিবেকবানের হৃদয়। নিন্দা আর উদ্বেগ জানাচ্ছে সারা দেশ। এই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারেও। র্যাব বলছে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির প্রমাণ মিলেছে। মিটফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমপি করতেছে। তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপিকে এক্ষেত্রে সহায়তা করছি। পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটফোর্ডের সামনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সবাই অসহিষ্ণু হয়ে উঠেছে। ঘোষণা দেন জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, রাজধানী সহ সারা দেশে আধিপত্য বিস্তারের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবে না। এই কয়েক মাসে আমাদের পক্ষে সবকিছু একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এ প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টাও। লিখেছেন, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমে পুরান ঢাকার মিটফোর্ড। আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শীদের কেউই। তবে চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে। এই যে মহিন দেখেন, এই যে স্লোগান দিচ্ছে, সে নিজে সন্ত্রাস, আবার বলতে সন্ত্রাসের কালো হাত। পুরান ঢাকার অ্যাম্বুলেন্স ব্যবসায়ী শাওন খান চ্যানেল 24-কে জানাচ্ছিলেন কিছুদিন আগের কথা। চাঁদা দিতে পারলে তাদের হাত থেকে আমরা বাঁচতে পারতাম। চাঁদা না করে ভাই, আর পার্বত্য একটা নিরীহ মানুষ ভাই, যা লাভ জোড়া শিকার হয়েছে এটার ভাষা একমাত্র আমার আল্লাহ শুনছে ভাই, আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না এতদিন ভাই। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় শাওনের বাসায় এসে তাকে মারধর করে সোহাগ হত্যায় বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন ও তার সাঙ্গপাঙ্গরা। ভিডিওতে একে একে শনাক্ত করে দেখান সোহাগ হত্যায় জড়িতদের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট, যে গেটের ভেতরেই নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। এবং আমার হাতের বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ক্যাম্প। এই আনসার ক্যাম্পের পাশেই কিন্তু এই হত্যাকাণ্ড। ওই সময়ে কি ধরনের দায়িত্ব পালন করেছে আনসাররা, সেই প্রশ্ন এখন সবার মাঝে। আনসার এসে দাঁড়িয়ে দেখছে, দেখে তারা কিছু করে নাই, এখানে কোনো ভূমিকা রাখে নাই। ব্যবসায়ী হত্যার পর আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। মুখ খুলছেন না কেউই। আমরা তো এখানে কেউ তো আর উপস্থিত থাকে না। এমন পরিস্থিতিতে চ্যানেল 24-এর হাতে এসেছে 12 জানুয়ারির একটি ভিডিও।
এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ। দোকান কর্মচারীরা জানান মাহিন ও সোহাগ একসঙ্গেই চলাফেরা করত। এটা তো সোহাগ চিচ্চার দাবার দিয়েছে ওখানে যে মইন তাদের একসাথেই দেখতাম। তাদের তো যেমন একটা ব্যবসা, যেমন সিন্ডিকেটের ব্যবসা এই এলাকায়। এদিকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ। অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই দিনই সেটা করা হয়েছে এবং সেটা এখন চলমান আছে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনাদেরকে আমরা জানিয়েছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ খুনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভকারীরা বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ, হয়েছে প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা আইয়ামে জাহিলিয়াত যুগের কর্মকাণ্ডের সাথে তুলনা করেন সংগঠনের নেতাকর্মীরা। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহিলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আমরা চাই চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি বাংলাদেশ। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে রাজধানীর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজ নিজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এ সময় হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, হত্যার বিচার করতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন তারা। সোহাগ নামের সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে, তখন কি সে দলের পরিচয় ব্যবহার করে নাই? তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয়, সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে। চকবাজারে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। বায়তুল মুকাররমের উত্তর গেটে দেশব্যাপী খুন ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করেন, আপনারা বাংলাদেশকে সন্ত্রাসীদের রাজনীতি করার চেষ্টা করবেন না। ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি সন্ত্রাসী শুরু করে দিয়েছে, এর লাগাম টেনে ধরতে হবে। বিপ্লবের পর নতুন বাংলাদেশে এমন পৈশাচিক হত্যাকাণ্ড কিছুতেই কাম্য নয় সাধারণ মানুষের। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সোহাগ হত্যার বিচার এবং রাজনৈতিক পরিচয়ে দখল চাঁদাবাজি বন্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে, যেটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যে লক্ষ্য নিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তার অনেক কিছুই পূরণ হয়নি। আওয়ামী লীগের পথেই হাঁটছে একটি রাজনৈতিক দল। অবিলম্বে সোহাগ হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। শরীয়তপুরে পরিবহন ব্যবসায়ীদের থেকে 5 কোটি টাকা চাঁদার দাবির অভিযোগ উঠেছে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি
মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাঁদা না দেয়ায় গত কয়েকদিনে অন্তত 25টি গাড়ি ভাঙচুর করে তার অনুসারীরা। পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ খুনে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে আজীবন বহিষ্কার করেছে যুবদল। এ ঘটনার রেশ না কাটতেই এবার চাঁদাবাজির অভিযোগ উঠেছে সংগঠনটির যাত্রাবাড়ি থানার সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ, শুধু শরীয়তপুর সুপার সার্ভিস বাস কোম্পানি থেকে মাসে অন্তত 10 লাখ টাকা চাঁদা নেন ফাহিম। এছাড়াও সার্বিকভাবে 5 কোটি টাকা দাবি করেন তিনি। আবদার পূরণ না হওয়ায় শরীয়তপুর ঢাকা রুটের সব বাস যাত্রাবাড়িতে আটকে দেয় তার অনুসারীরা। ভাঙচুর করে অন্তত 25টি গাড়ি, মারধর করে শ্রমিকদের। আমাদের গাড়ি প্লেস করলে গাড়ি ভেঙে এলায়, স্টাফ পিটায়, ড্রাইভার পিটায়। শরীয়তপুরের কোনো গাড়ি ঢাকায় ঢুকতেছে না, ঢাকায় ঢুকলেই সাধারণ যাত্রী সহ সেই গাড়িকে ভাঙচুর করা হচ্ছে। আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা, এর বিশ্বাস চাই আমরা। শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের দাবি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করলেও প্রতিকার পাননি। সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। অবশ্য চাঁদাবাজি ও বাস ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন মুশফিকুর রহমান ফাহিম। আমি যদি 5 কোটি টাকা কারো কাছে চাঁদা চাই, এইটার চারপাশে একটা মামলা হবে না ভাই? কাজপত্র একটা মামলাও করলো না তারা প্রমাণ করুক আমি এই কাজ করছি, আমি অবশ্যই আইনানুগ দ্বন্দ্ব মাথা পাইতেন। জানতে চাইলে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাস মালিক শ্রমিকদের অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। এটা আমরা দেখতেছি ভাই, এটা তদন্ত করতেছে, দেখতেছি আমরা এটা। যাত্রাবাড়িতে কেউ চলতেছে, সব গাড়ি চলতেছে। এদিকে বিবৃতিতে মুশফিকুর রহমান ফাহিমের প্রাথমিক সদস্য পদ বাতিল ও সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 5 কোটি টাকা চাঁদা না দেয়ায় রাজধানীর পল্লবীর আলবদির টেকে AK বিল্ডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শরীফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। শনিবার বিকেলে হামলার এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে বেশ কয়েকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা যায়। এর মধ্যে একজনের হাতে ছিল বন্দুক। তার ছোড়া গুলিতে আহত হন শরীফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা। পরে তাকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের একটি দল এখনো নিজেদের বদলায়নি। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। এসব রুখতে প্রয়োজনে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাতক্ষীরায় জুলাই পদযাত্রায় তিনি বলেন, যারা পুরনো ধাঁচে রাজনীতি করতে চায় তাদের চলার পথ সহজ হবে না। শনিবার সকালে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পথসভায় দলটির আহ্বায়ক অভিযোগ করেন, দেশের একটি দল এখনো নিজেদের বদলায়নি। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। এসব রুখতে প্রয়োজনে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে, এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে দেশকে নতুন করে গড়বার সুযোগ করে দিয়েছিল ছাত্র জনতা, কিন্তু ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া সংস্কারের সমর্থন মেলেনি একটি দলের। 5ই আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। গরমের কারণে সংক্ষিপ্ত করা হয় সাতক্ষীরার পথসভা। পরে বাগেরহাটে যায় জুলাই পদযাত্রা।
জেলা শহরের রেল রোডে পথসভায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। দাবি করেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও নির্যাতন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দীর্ঘ সময় পরে হাসিনা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু হাসিনার নির্যাতনের স্টাইল থেকে আমরা মুক্ত হইতে পারি না। জেলা শহরে রেল রোডের পথসভা শেষে পিরোজপুরে রওনা হন এনসিপির নেতারা। মাফতুহা মিলি, চ্যানেল 24। ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রকৃত অপরাধীদের কেন গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ধীরে ধীরে অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে। এ বিষয় নিয়ে বারবার সতর্ক করলেও উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়ের এই আয়োজন। ছাত্রদলের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব। দাবি করেন, নির্বাচন হচ্ছে না বলেই দেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। জনাব তারেক রহমান। মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরান ঢাকায় ব্যবসায়ী খুনের প্রকৃত অপরাধীদের কেন গ্রেপ্তার করা হয়নি এমন প্রশ্ন তোলেন তিনি। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে? যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। এদিকে নয়াপল্টনে যৌথ সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি অভিযোগ করেন, মিটফোর্ডের ঘটনায় বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়া হচ্ছে। কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের দাবি, অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর বুলেট শুধু তরুণ প্রাণী কেড়ে নেয়নি, শতাধিক শিশু কিশোরকে নির্মমভাবে হত্যাও করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনা একটি আরেকটিকে ছাপিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা এক কিশোরী গুলিবিদ্ধ হওয়ার ঠিক পরক্ষণের দৃশ্য এটি। উত্তরা 9 নম্বর সেক্টরে 24-এর 19 জুলাইয়ে সেই রক্তাক্ত দুপুরটা যে অমানিসা বয়ে এনেছিল নাইমা সুলতানাদের পরিবারে, তা কাটেনি আজও। ঘটনার দিন নাইমার মোবাইল ফোনে পাওয়া যায় এই ভিডিওটি। ওই মেডিকেলের সামনে থেকে নাইমাকে টার্গেট করে গুলিটা করা হয়। গুলিটা নাইমার বাম দিকে এই সাইডে দিয়ে লাগার সাথে সাথে নাইমায় কোনো শব্দ করতে পারে নাই, মেঝেতে পড়ে যায়। আমি নাইমাকে এসে বলতেছি, মা তোমার কি হয়েছে এটা বলে। ওর মাথাটা আলগি দিতে গেছি, দেখি ওর মাথার মগজ আর রক্ত আমার হাতে লেগে যায়। তখন আমি বলতেছি, আরে আমার মেয়েটা তো গুলি করেছে, আমি কি করব। নিহত নাইমার মা আইনুন বেগম জানান, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে নিরাপত্তার শঙ্কায় মেয়েকে বের হতে দিতেন না তিনি। তবে আন্দোলনে যাওয়ার তাড়না ছিল নাইমার মাঝে, তাই তো বাসায় থেকেই ফেসবুক প্রচারণা চালাতেন শিক্ষার্থীদের পক্ষে। রাস্তায় বের হওয়া বন্ধুদের সহায়তা করতেন নানাভাবে। নাইমা গ্রুপে শেয়ার করতো ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যে আমাদের উত্তরাতে যারা আপনারা আন্দোলনে আসবেন, তারা যারা আহত হবেন বা খাওয়ার প্রয়োজন হবে, খিদা লাগবে,
তাহলে আমাদের 6 নম্বর সেক্টর ডিমার্স কোচিং সেন্টার আছে, আপনারা ওখানে যাবেন। ওখানে খাবার, বেন্টিস, বিস্কিট এগুলো সব রাখা আছে। যে বৈষম্য বিলোপের জন্য জুলাইয়ের এত মানুষের আত্মত্যাগ, যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, সন্তান হারানো মায়ের কণ্ঠে এখন চাপা কষ্ট। শহীদ ফ্যামিলি মনে করেন কিছু যাদের লোক কাছের মানুষ আছে, তারাই শুধুমাত্র সব উপদেষ্টার সাথে দেখা করতে পারে। কিছু শহীদ ফ্যামিলি ডক্টর ইউনূস স্যারের সাথে 8-10 বারও দেখা করছে, কিন্তু আমাদের একবারও সুযোগ হয় না দেখা করার। তাহলে এটার মাঝে বৈষম্য আছে না? দেশ স্বাধীন হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখনো বৈষম্য দূর হয় না, সবার ভিতরে আছে। 3 ভাই বোনের মধ্যে নাইমা ছিল মেঝো। বড় বোনকে নিয়ে বারান্দার পাশের এই ঘরে থাকতেন নাইমা। তার মৃত্যুর পর থেকে এখানে আর থাকেন না পরিবারের কেউ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। শান্তিপূর্ণ আন্দোলন থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, একে একে কেড়ে নেয় 8টি তরতাজা প্রাণ। আহত হয় অন্তত সহস্রাধিক ছাত্র জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনে কুষ্টিয়া শহর জুড়ে সেদিনের সেই বিভীষিকাময় দৃশ্য আজও নাড়া দেয় সকলের হৃদয়। 2 সন্তানকে নিয়ে এভাবে মানবেতর জীবন কাটছে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রীর। মালিক নাড়িয়েছে না ধন, এখনো কি শেষ হয়নি, তাই কোটা আন্দোলন কত সময় পেরিয়ে গেল, ফিরে এলো না, ফোন করলেও জানতে চাইনি কেমন আছে মা। গেল বছর 5 আগস্ট 2 সন্তান আর স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে সরকার পতনের 1 দফা আন্দোলনে রাজপথে নেমেছিলেন আশরাফুল। তবে পুলিশের ছোড়া গুলিতে ফেরেন লাশ হয়ে। স্ত্রীর অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা পাচ্ছেন না তার পরিবার। অনেকে তো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা এখন দেখাই করে না, বা অনেক নাম্বার দিছে কিন্তু ফোন দিলে তারা রিসিভই করে না। তারা তো কিছুই করে না। এই যে আমার ছেলের স্কুল মাদ্রাসায় বললো টাকা লাগবে না, এখন তো সমস্ত টাকাই আমারই দেওয়া লাগছে, একটা টাকাও তো মাফ করে না। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, আমার বাবার কথা খুব মনে পড়ে। প্রতি শুক্রবারে পার্কে নিয়ে যেত। এখন ঈদের দিন আমার চাচারা আমার সাথে দেখতেও আসে না। সেদিনই থানা মোড়ে গুলিবিদ্ধ আশরাফুলকে বাঁচাতে গিয়ে বুলেট বিদ্ধ হন ব্যবসায়ী নাজমুস সাকিব। শরীরে শত স্প্রিন্টার নিয়ে আজও বিছানায় কাতরাচ্ছেন তিনি। শুধু গেল 1 বছরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব যেন মিলছে না। আন্দোলন করছে আমাদের সহযোদ্ধা, এক সহযোদ্ধাকে বেলেম দিচ্ছে, এটা আমরা কাম্য করি নাই। মানে আমাদের কখনো এক্সপেক্ট ছিল না যে এমন কিছু ঘটবে, কিন্তু ঘটতেছে। তবে এটা মেনে নেওয়ার মতো না। আমরা চাই যে ফ্যাসিজম কারোর অন্তরে যেন বাসা না বাঁধে। এই আন্দোলনের যে ফল, এই আন্দোলনের ফলটা সুফল হয়নি। আন্দোলনের অর্জনটা বিক্রি হয়ে গেছে, আন্দোলনের অর্জনটা ধূলিসাৎ হয়ে গেছে। আহতর যে আপনার অনুদান, এখানেও ভুয়া আহত চলে আসছে। যদিও জুলাই আন্দোলনে হতাহতদের পাশে থাকার আশ্বাস কুষ্টিয়ার জেলা প্রশাসকের। ফ্যামিলিকে আমরা 30,000 টাকা করে দিয়েছি। এছাড়া আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি ফ্যামিলির কেউ যোগ্য থাকে তাদেরকে চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং এছাড়া অন্যান্য মানে যে কোনো ধরনের সমস্যায় আমরা তাদের পাশে থাকি। আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সহযোগিতার অনুরোধ এলাকাবাসীর। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। রাজধানীর শাহবাগ থেকে আগারগাঁও মেট্রো রেলের পিলারগুলোতে আঁকা হচ্ছে গ্রাফিতি, যেখানে উঠে এসেছে 1.5 দশকে ফ্যাসিবাদীদের নির্যাতনের চিত্র। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। শফিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। শিল্পীর নিখুঁত তুলির আঁচড়ে ইতিহাসের ছাপ। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট অংশের মেট্রো রেলের এক একটি পিলার যেন এক একটি ঘটনার নিখুঁত বর্ণনা। গ্রাফিতির প্রচলন এ শহরে নতুন না হলেও মেট্রো রেলের পিলারে আঁকা হলো এবারই প্রথম, যেখানে স্থান পেয়েছে 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে 24 জুলাই অভ্যুত্থান। বাদ যায়নি সীমান্তে ফেলানি হত্যা, পুরান ঢাকার দর্জি দোকানে বিশ্বজিৎ দাস হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কিংবা খালেদা জিয়ার কারাবরণ। পরবর্তী প্রজন্মের কাছে সমসাময়িক ঘটনা প্রবাহের আদ্যপান্ত তুলে ধরার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ।
আর এখানে নতুন নতুন জিনিস তারা শিখতেও পারবে, তারা জানতে পারবে যে আমাদের স্ট্রাগলটা কিরকম ছিল আর সামনে আমরা কিরকম চাচ্ছি। শেখ হাসিনা পুরো বাঙালি জাতিকে হেনস্থা করছে, এটার রূপ শুধু এই জায়গায় দেখাইলে হইব না, সারা বাংলাদেশের 64 জেলায় ছড়াই দিতে হইব। সবাইকে উৎসাহিত করবে পরবর্তীতে যে আমরা যখনই এরকম কোনো অন্যায় অবিচার দেখব আমরা যেন সবাই এগিয়ে আসি একসাথে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে এই গ্রাফিতি, যা বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেন এই চেতনাটা আমরা ধারণ করতে পারি, চেতনাটা ধারণ করলেই আমরা আসলে রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় থাকবেন আসবেন তাদেরকে যেন আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং এক ধরনের ট্রান্সপারেন্সির যেন সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়, একদম জবাবদিহিতার রাজনৈতিক ব্যবস্থা যেন তৈরি হয়, সেটাই আসলে মূল কাজ। ডিএনসিসি জানিয়েছে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের সবগুলো পিলারে পর্যায়ক্রমে আঁকা হবে স্বৈরাচারের দুঃশাসনের চিত্র, যা ভবিষ্যৎ ক্ষমতাবানকে একটু হলেও ধাবিত করবে সুশাসক আর সুবোধ হতে। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। Charong craving, chai kichu exciting. Mr. Noodles high cooking, taste high amazing. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. বিচ্ছিন্ন ঘটনা দাবি করে সোহাগ হত্যার দায় এড়িয়ে যাওয়া রাজনৈতিক একটি অপকৌশল, এই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পেশাজীবী সমাবেশে তিনি বলেন, পাথর চাপা দিয়ে হত্যার বোঝা অনেক দিন বহন করতে হবে দায়ীদের। 19 জুলাই মহাসমাবেশকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে দলটির সেক্রেটারি জেনারেল জানান, জনসমাগমে ইতিহাস সৃষ্টি করে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের বার্তা দিতে চায় জামাত ইসলামী। যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেকদিন। এই পাথরের বোঝা আপনাকে অনেকদিন বহন করতে হবে। সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। কোন কলা কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন।